Hello, dear students and viewers. Welcome again to my online English class in my YouTube channel, You Can Learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো যথারীতি আমি হাজির হয়েছি ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ারের জন্য আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর এই ভিডিও ক্লাসে আমি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি থেকে পাইক নামক যে পয়েমটি রয়েছে তার দ্বিতীয় লেকচার নিয়ে। আর এই দ্বিতীয় লেকচারে আমি এই কবিতাটির পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম স্ট্যাঞ্জা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা লেকচার নাম্বার 1টি দেখেছো এবং সেখানে যে প্রথম 4টি স্ট্যাঞ্জা নিয়ে আমি কথা বলেছিলাম এবং সেখানে পাইক ফিশ কি, তার কালার কি, তার ক্যারেক্টারিস্টিক্স কি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অর্থাৎ প্রথম যে 4টি স্ট্যাঞ্জা, এই স্ট্যাঞ্জার সাথে রিলেটেড যাবতীয় বিষয়ে আলোচনা করা হয়েছে, বিভিন্ন ভিডিও বা বিভিন্ন ওয়ার্ডের মিনিং সহ। আশা করি তোমরা লেকচার 1 দেখেছো। তবে মূল ভিডিও ক্লাসে যাওয়ার পূর্বে তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট করছি, যদি তুমি এই চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও ক্লাস আপলোড করলেই ইনস্ট্যান্টলি তার নোটিফিকেশন তুমি পেয়ে যাও। এবং যদি এই ভিডিও ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিবে। তা চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা তোমাদের সিলেবাসে গেলে দেখবে যে তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি হচ্ছে 3rd পেপার। আর এখানে তোমাদের যে 20 পয়েমস রয়েছে সেখানে পাইক হচ্ছে 18 নম্বর পয়েম। আর এই পয়েমের যে কয়টি স্টেঞ্জা রয়েছে তার ভিতর থেকে স্টেঞ্জা 1, 2, 3 এবং 4 এই পর্যন্ত কিন্তু লেকচার 1-এ আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা আলোচনা শুরু করব এই 5 নম্বর স্টেঞ্জা থেকে। তো পূর্বের ভিডিও ক্লাসে মানে পূর্বের লেকচারে আমি দেখিয়েছি যে এই পয়েন্টটিতে মোট 3টি এপিসোড রয়েছে। তো এপিসোড ওয়াইজ আমি একটু আলোচনা করতে চাচ্ছি। তো 1 থেকে 4 পর্যন্ত ছিল হচ্ছে আমাদের ফার্স্ট এপিসোড। এখানে পয়েট একদম ছোট ছোট পাইক ফিশ নিয়ে কথা বলেছেন এবং সেখানে ছোট অবস্থাতেই যে পাইকের কালার এবং পাইকের যে বৈশিষ্ট্য, তার যে হিংস্রতা, সেগুলো তিনি দেখিয়েছেন। তো এখন আমরা সেকেন্ড এপিসোডে আসবো এবং এখানে দেখি তিনি পাইক সম্পর্কে কি বলেন। তো স্টুডেন্টস, আশা করি তোমাদের টেক্সট বইটির সাথে আছে। টেক্সট বইটি নিয়ে তোমরা যদি পড়ো তাহলে অবশ্যই যদি কোনো মিনিং এর প্রয়োজন হয় সেগুলো একটু লিখে নিবে। তো স্ট্যাঞ্জা 5 শুরু হচ্ছে এভাবেই: 3 উই কেপ্ট বিহাইন্ড গ্লাস। অর্থাৎ এই বিহাইন্ড গ্লাস মানে হচ্ছে একটি গ্লাস বা একটি আমরা বলতে পারি অ্যাকোয়ারিয়াম। অ্যাকোয়ারিয়াম তো আমরা নিশ্চয়ই দেখেছি, যেটা হচ্ছে গ্লাসের তৈরি হয়। তার ভিতরে আমরা কি করি, পানি দিয়ে সেখানে মাছ রেখে দিই বিভিন্ন কালারের। তো এখানে কবি বলতে চাচ্ছেন 3 মানে 3টা পাইক ফিশ। উই উই বলতে কবি এখন কাকে বোঝাতে যাচ্ছে তা আমরা জানি না। হয়তো বা তিনি এবং তার পরিবারের সদস্য বা তার বন্ধু বান্ধব বা তার কোনো নিয়ার অর ডিয়ার ওয়ান্স হবে, যারা একত্রে মিলে কি করেছিল, 3টা পাইক ফিশ রেখেছিল একটা গ্লাসের মধ্যে। এবং সেখানে কি করেছিল, মাছগুলো যাতে ভালো মতো থাকতে পারে এর জন্য জাঙ্গল করে দিয়েছিল ইন উইড, মানে বিভিন্ন লতা পাতা দিয়ে। বিশেষ করে আমরা জানি যে পুকুরে বা হচ্ছে খালে বিভিন্ন ধরনের কিন্তু গাছ থাকে, তাই না? ছোট ছোট ঘাস জাতীয় গাছ কিন্তু পানির ভিতরে থাকে, যার ভিতরে মাছ মোটামুটি লুকিয়ে থাকে বা বসবাস করে, এরকম একটা। তাই বলছে জাঙ্গল ইন উইড। তো দেখি আমরা এখানে যে 3টি মাছ রাখা হয়েছিল একটি অ্যাকোয়ারিয়ামের ভিতরে, আমরা একটু দেখে আসি ছবি থেকে যে কিভাবে পাইক ফিশ রাখা হয়েছিল। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি একটু এখানে দেখো তাহলে দেখতে পাবে এই যে অ্যাকোয়ারিয়ামের ভিতরে রাখা হয়েছে পাইক ফিশ, তাই না? বিশেষ করে এটা যদি আমরা দেখি, এই যে বিভিন্ন ধরনের আগাছা দেওয়া হয়েছে এই অ্যাকোয়ারিয়ামের ভিতরে যাতে মাছগুলো ভেসে থাকতে পারে তার জন্য। হ্যাঁ, তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা দেখেছো। আর এখানে যেহেতু 3টা ফিশ রাখা হয়েছিল, 3টা ফিশের আকার কিন্তু 3 ধরনের। যেমন 3 ইঞ্চিস, তাহলে প্রথমটা হচ্ছে 3 ইঞ্চি, 4, তারপরটা হচ্ছে 4 ইঞ্চি, অ্যান্ড 4.5, আর একটা হচ্ছে 4.5 ইঞ্চি। তাহলে 3টা পাইক ফিশ রাখা হয়েছিল 3 আকারের: 3 ইঞ্চি, 4 ইঞ্চি এবং 4.5 ইঞ্চি। এবং কবি যখন এদেরকে রেখেছিলেন অ্যাকোয়ারিয়ামে তখন আসলে কি খেতে দিতেন দেখো, বলা হচ্ছে ফেড ফ্রাই। ফ্রাই মানে চুনোপুঁটি বা ছোট ছোট মাছ। কি করতাম, ফেড ফ্রাই টু দেম, তাদেরকে আমি ছোট মাছ খেতে দিতাম, কবি বলছেন। তো এইভাবে থাকতে থাকতে সাডেনলি দেয়ার ওয়ার টু,
যে তিনটা মাছ ছিল, হঠাৎ করে কবি খেয়াল করলেন একদিন যে সেখানে আছে মাত্র দুইটা মাছ। তারপরে আরো কয়েকদিন পর হঠাৎ করে খেয়াল করলেন সেখানে আছে মাত্র অনলি ওয়ান, ফাইনালি ওয়ান। তাহলে হোয়ার আর দ্য টু আদার্স? তাহলে বাকি দুটা গেল কই? হ্যাঁ, তাহলে এইভাবে আমরা এখানে নিশ্চয়ই আঁচ করতে পেরেছি যে একটা ফিশ কি করেছে, অন্য মাছ দুটোকে খেয়ে ফেলেছে। এখন কোনটা খেতে পারে, যে 3 ইঞ্চিস, অথবা যে 4 ইঞ্চিস, অথবা যে 4.5 ইঞ্চি, তাই না? তাহলে নিশ্চয়ই বড় যে ছিল, শক্তিশালী যে ছিল, সে নিশ্চয়ই অন্যদের খেয়ে ফেলেছে। তাহলে এখানে কিন্তু কবি বোঝাতে চাচ্ছেন যে পাইক মাছ এত হিংস্র যে তারা নিজের জাতিদেরকেও ছাড়েনি, তাই না? মানে খাবার দরকার হয়েছে, খেয়ে নিয়েছে। এবং যে মোটামুটি ফিট, শক্তিশালী, সে কিন্তু টিকে ছিল শেষ পর্যন্ত। তো আমরা যদি এখানে প্যারাফ্রেজ দেখি তাহলে কি বলা হচ্ছে দেখো, উই ফিল্ড আ গ্লাস অর জার উইথ ওয়াটার অ্যান্ড এনাফ উইড। তাহলে পানি এবং আগাছা দিয়ে আমরা একটা জারকে পূর্ণ করলাম, অ্যান্ড কেপ 3 পাইক, তিনটা পাইক ফিশ রেখেছিলাম ইন ইট, তাই না? 3 পাইক ফিশ ইন ইট। ওয়ান অফ দেম ওয়াজ 3 ইঞ্চিস লং, একটা ছিল 3 ইঞ্চি, অ্যানাদার ওয়াজ 4, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ওয়াজ 4.5 ইঞ্চিস লং। বুঝলাম। উই ফিড দেম উইথ আদার ইয়ং ফিশ, ছোট ছোট মাছ তাদের খেতে দিতাম। সাডেনলি ওয়ান ডে উই ফাউন্ড দ্যাট দেয়ার ওয়ার অনলি 2 পাইকস। ফাইনালি উই ডিসকভার দ্যাট দেয়ার ওয়ার অনলি ওয়ান ফিশ। তারপর একদিন খেয়াল করলাম যে একটা আছে। তাহলে এখানে কি বলতে যাচ্ছেন, দ্য স্পিকার অ্যান্ড হিজ ফ্রেন্ডস অর রিলেটিভস ওয়ার সারপ্রাইজ টু নো দ্যাট দ্য লাস্ট পাইক দ্যাট ওয়াজ অ্যালাইভ, যেটা জীবিত ছিল, সে কি করেছে, হ্যাড ইটেন আপ দ্য আদার টু, সে কি করেছে, অন্য পাইকদেরকে খেয়ে ফেলেছে। এটা হলো ফিফথ স্টেঞ্জাতে দেখানো পাইক ফিশের স্পেশাল ক্যারেক্টারিস্টিক। ওকে, হিংস্রতা, হ্যাঁ, এমনকি নিজের জাতিকেও না ছাড়া। এরপর আমরা 6 নম্বর স্টেঞ্জাতে চলে আসি। এখন যেহেতু একটা পাইক ফিশ অন্য পাইক দুটোকে খেয়ে ফেলেছে নিশ্চয়ই, তাহলে তার পেটটা অনেক মোটা হয়ে গেছে, তাই না? তাই বলেছে উইথ আ স্যাগ বেলি। স্যাগ মানে কি, মানে ফুলে থাকা, তাই না? বেলি মানে তো আমরা জানি পেট। তাহলে যেহেতু অন্য দুটো পাইককে সে খেয়ে ফেলেছে, তাহলে পাইক দুটো ওর পেটে আছে, সেই হিসাবে তার পেটটা অনেক মোটা। তাই বলছে উইথ আ স্যাগ বেলি অ্যান্ড দ্য গ্রিন ইট ওয়াজ বর্ন উইথ। এবং যে ধরনের হিংস্র হাসি নিয়ে সে জন্মেছিল সেটা তার মুখে দেখা যাচ্ছে। গ্রিন মানে কি, আমরা বলেছিলাম এক ধরনের কুৎসিত বা হিংস্র হাসি, তাই না? ইট ওয়াজ বর্ন উইথ, সেটা তার মুখে এখনো লেগে আছে। মানে কি, সে যে জিতে গেছে, অন্যদেরকে যে সে মেরে ফেলেছে এবং নিজে খেয়ে ফেলেছে, এই নিয়ে সে খুবই সন্তুষ্ট, এবং তার যে হিংস্রতা সেটা তার মুখে দেখা যাচ্ছে। অ্যান্ড ইনডিড দে স্পেয়ার নো বডি, মূল কথা হলো যে তারা কাউকে ছাড় দেয় না। 2 6 pound each, over 2 foot long, high and dry in the willow harp. এবার আরেকটা দিনের ঘটনা কবি বলছেন যে হঠাৎ করে কবি একদিন দেখতে পেলেন দুইটা পাইক ফিশ, 6 পাউন্ড ইচ, প্রত্যেকটা হয়তোবা 6 পাউন্ড হবে, এবং আকারে কত, ওভার 2 ফিট লং, তাহলে 6 পাউন্ড করে ওজন হবে, এবং তাদের প্রায় দৈর্ঘ্য হবে কত, 2 ফিট। তাদেরকে আমি কি অবস্থায় দেখলাম, হাই অ্যান্ড ড্রাই ইন দা উইলো হার্ব। উইলো হার্ব মানে কি, বিভিন্ন ধরনের উইলো গাছ, যেগুলো আমরা বিশেষ করে পুকুরে বা হচ্ছে খালে বিলে দেখে থাকি। তো আমরা একটু দেখে আসি উইলো হার্ব আসলে কি জিনিস। এই যে আশা করি দেখতে পাচ্ছ, এই জাতীয় হয়তো পানির ভিতরে থাকে। হ্যাঁ, যদি আমরা একটু দেখি যে ইন পন্ড, উইলো হার্ব ইন পন্ড, এই যে পুকুরের মধ্যে, হ্যাঁ, পুকুর, তার পাশে এই যে উইলো হার্ব আছে, এরকম উইলো হার্বের মধ্যে কবি দেখতে পেলেন কি, এরকম দুইটা পাইক ফিশ, তারা হয়ে আছে কি হাই অ্যান্ড ড্রাই, মানে ঘাসের উপরে, এবং শুকনা হয়ে আছে, শুকিয়ে গেছে। হ্যাঁ, তো প্যারাফ্রেজটুকু দেখলে আমরা বুঝতে পারবো যে কি বলা হচ্ছে। দ্য সার্ভাইভার পাইক হ্যাড ইটস স্টমাক সোলেন বিকজ দ্য মিসিং পাইকস ওয়ার ইন ইটস বেলি, তাই না? এই যে প্রথম দুটা সেন্টেন্সের কথা বলা হয়েছে। অ্যান্ড ব্রড গ্রিন ওয়াজ ইন ইটস মাউথ, তার মুখে কিন্তু সেই হাসি লেগে আছে। ইনডিড দিস ফিশ ডু নট স্পেয়ার এনিবডি। অন অ্যানাদার অকেশন, অন্য আরেকটা ঘটনা কবি এবার বলছেন, উই ফাউন্ড 2 পাইকস ইচ 6 pounds ইন ওয়েট অ্যান্ড মোর দ্যান 2 ফিট লং, বোথ অফ দেম ওয়ার ডেড ইন দ্য উইলো হার্ব, তাই না? সবাই মরে শুকিয়ে আছে উইলো হার্বের ভিতর। এখানে কি ঘটনা ঘটেছিল, ওয়ান অ্যাটেম্পটেড টু সোয়ালো দ্য আদার বাট ফেইল্ড, অ্যাজ এ রেজাল্ট বোথ ওয়ার ডেড। তাহলে কেন মৃত সে কথাটা এখানে বলা হয়েছে, যদি আমরা পরবর্তী স্টেঞ্জাতে দেখব। তো এরপর আমরা 7 স্টেঞ্জাতে আসি। এখানে কি ঘটনা ঘটেছে তাই দুইটা পাইক ফিশের মধ্যে, one jammed past its gills
ডাউন দ্য আদার্স গালিট। দেখো, তাহলে একটা কি করেছে, জ্যামড। জ্যামড মানে কি, ঢুকিয়ে দেওয়া। ফার্স্ট ইজ জিলস। এখন জিলস বলতে আমরা কি বুঝি দেখি, মাছের জিলস এবং গালেট কি আমরা একটু দেখে আসি। দেখো, জিলস বলতে আমরা বুঝি হচ্ছে এই ফুলকা, তাই না? মানে এই ফুলকা পর্যন্ত, পুরো ফুলকা পর্যন্ত কি হয়ে গেছে, অন্য একটা মাছের ভিতরে ঢুকে গেছে। তাহলে এই মাছটাকে যদি আমরা ভাবি যে এই মাছের এই পুরো মাথাটা কি হয়ে গেছে, ওই ফিশের যে গালিট আছে সেই গালিটের ভিতরে ঢুকে গেছে। তাহলে আমরা দেখি গালিট কি জিনিস। এই যে দেখো, গালিট বলতে আমরা বুঝবো এই যে মুখের ভিতর, হ্যাঁ এই যে মুখ। এই যে দেখো, আর একটা ফিশ দেখা যাচ্ছে না এই মুখের ভিতর, এইটা মানে খাদ্য নালী। এই যে দেখো, এই পুরোটা এর ভিতরে পুরো আর একটা ফিশের মাথা ঢুকে গেছে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি হচ্ছে, ওয়ান জ্যামড পাস্ট ইটস জিলস ডাউন দ্য আদার্স গ্যালেট। তাহলে একজনের মাথার ভিতরে, মুখের ভিতরে ঢুকাই দিয়েছে। তাহলে কি হলো, মারামারি করছে হয়তো, একজন আরেকজনেরটা গিলে নিয়েছে, এরকম আর কি অবস্থা। দ্য আউটসাইড আই স্টেয়ার্ড। তাহলে যে মাছের মাথাটা ভিতরে, সে মাছের কথা এখানে বলা হচ্ছে না, বলা হচ্ছে যে মাছের মুখের ভিতরে আরেকজনের মাথা ঢুকে গেছে। তাহলে যে মাছের চোখটা বাইর হয়ে আসছে বা মাথাটা বাইরে আছে, তার চোখগুলো কেমন হয়ে আছে, আই স্টিয়ার্ড। স্টিয়ার্ড মানে কি, চোখ বড় বড় করে তাকিয়ে থাকা। মানে অনেক সময় মানুষ হিংস্র আচরণ করলে বা রেগে গেলে যেমন চোখ বড় বড় হয়ে যায়, ওইরকম ভাবে দ্য আউটসাইড আই স্টিয়ার্ড, মানে বাইরের চোখগুলো একদম বড় বড় করে তাকিয়ে আছে। অ্যাজ এ ভাইস লক্স, এবং দেখে বোঝা যাচ্ছে চোখেই যেন তার ভাইস বা যে তার পাপ বা তার যে হিংস্রতা চোখে যেন লেগে আছে, তাই না? আমরা চোখ দেখেই কিন্তু একজন মানুষের হিংস্রতা বুঝতে পারি। এখানেও ওই মাছের ওই চোখ দেখে বোঝা যাচ্ছে যে কতখানি হিংস্র সে। এবং চোখে কি হয়ে আছে, দ্য সেম আয়রন ইন হিজ আই, সেই কঠিনতা, হ্যাঁ তার যে হিংস্রতা, সেই হিংস্রতা তার চোখে এখনো দেখা যাচ্ছে, যদিও সে মারা গেছে। বলছে দো ইটস ফিল্ম শ্রাঙ্ক ইন ডেথ, যদিও মারা যাওয়ার পর তার চোখের উপরে যে পাতলা আবরণ থাকে না, এক ধরনের পাতলা আবরণ থাকে মাছের, সেটা যদিও শুকিয়ে গেছে ফিল্মটা, তারপরও তার চোখ দেখে বোঝা যাচ্ছে সে কতখানি হিংস্রতা দেখিয়েছিল, তাই না? মারামারি করার সময় বা যুদ্ধ করার সময় বা হত্যা করার সময়। হুম। তাহলে এখানে যদি আমরা একটু প্যারাফ্রেজ দেখি, তাহলে কি বলছে দেখো, যে ওয়ান অফ দেম ওয়াজ হুইচ ওয়াজ স্ট্রঙ্গার হ্যাড প্লাংড ইটস টিথ ইনটু দ্য আদার স্ট্রট। হ্যাঁ, হোয়াইল ডাইং, মারা যাওয়ার সময়, দ্য আইজ ওয়ার অলমোস্ট আউট, চোখগুলো যেন বেরিয়ে এসেছে। হ্যাঁ, হাউএভার দেয়ার ওয়াজ অ্যান এক্সপ্রেশন অফ আ কিলার, মানে হত্যাকারীর এক ধরনের এক্সপ্রেশন কিন্তু তার মধ্যে আছে, ইন দ্য আয়রন লাইক আইজ অফ দ্য ডেড ফিশ। দো ইট ওয়াজ ডেড, তাই না? মারা যাওয়ার পরেও সে ডেড ফিশের চোখে এখনো সেই এক্সপ্রেশনটা আছে। কেমন, ইভেন দ্য ডেড পাইক এক্সপ্রেসেস ইটস ডিজায়ার টু কিল আদার্স অ্যান্ড লিভ অন দেম। হ্যাঁ, মানে তার চোখ দেখে বোঝা যাচ্ছে যে তারা অন্যকে মেরে নিজে বাঁচতে চেয়েছিল, সেই এক্সপ্রেশনটা কিন্তু তার চোখে এখনো লেগে আছে। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আজকের মতো আলোচনা। আজকের এই এপিসোডটি আমরা শেষ করলাম। পরবর্তী আমরা 8 নম্বর থেকে বাকি যে কত দূর আছে দেখি আমরা। তাহলে 11 নম্বর পর্যন্ত স্টেঞ্জা আছে। আগামী দিন আমরা 8 থেকে 11 এই কয়টি স্টেঞ্জা শেষ করে ফেলবো। তারপরে আমরা সামারি এবং কোশ্চেন আনসার সহ বিস্তারিত বিভিন্নভাবে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের আমি দিয়ে যাব। তো আশা করি তোমরা ভিডিও ক্লাসগুলো দেখছো এবং এনজয় করছো। তারপরে বলি, যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি চেষ্টা করছি বিস্তারিতভাবে বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝানোর জন্য। হ্যাঁ, তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে, এবং আমি চেষ্টা করব তোমাদেরকে সুন্দরভাবে ক্লিয়ার ভাবে বিষয়গুলোকে বোঝানোর জন্য। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। পরবর্তী লেকচারে আমরা এই কবিতাটির বাকি যে স্ট্রেঞ্জা গুলো আছে সেগুলো পড়ে শেষ করব, এবং পরবর্তী ভিডিও ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তবে আজকের এই ভিডিও ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের কাছে আবার অনুরোধ করছি, যদি এই ভিডিও ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও ক্লাসটি আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাও। আর ভিডিও ক্লাসগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিবে, আর তোমাদের প্রয়োজনে যে কোনো বিষয়ে কমেন্টে লিখে জানাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিও ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। এই কামনা নিয়ে শেষ করছি। বাই।